সমাধিত এই মুহূর্তে সরাসরি নজর রাখতে হচ্ছে বালুরঘাটের দিকে। বালুরঘাটে এই মুহূর্তে প্রচার করছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, অর্থাৎ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই মুহূর্তে সরাসরি রয়েছেন ঈশান দেব চট্টোপাধ্যায়, সরাসরি রয়েছে ঈশান দেব। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, বালুরঘাটের এই মুহূর্তে প্রার্থী তিনি বিজেপি? দেখো সন্তু, এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রে নিজের পুনর্নির্বাচন প্রার্থী সুকান্ত মজুমদার তিনি মিছিলে বেরিয়েছেন এবং তার পিছনে স্লোগানিং চলছে। এটা বালুরঘাট বিধানসভা কেন্দ্রের যে পঞ্চায়েত এলাকা রয়েছে, একেবারে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সেই এলাকায় বাঙালিপুর নামে একটা জায়গা, সেখানে পদযাত্রায় হাঁটছেন এবং তুমি দেখতে পাচ্ছ পিছনে কি বিপুল ভিড় সুকান্ত মজুমদারের সঙ্গে হাঁটছে এখানে বালুরঘাটের এই পঞ্চায়েত এলাকাতে। অর্থাৎ যে বালুরঘাট শহরের তিনি বাসিন্দা, সেই শুধুমাত্র শহরের নয়, বালুরঘাটের প্রতিটি প্রান্তে সুকান্ত মজুমদার যখনই হাঁটছেন তখন এই উন্মাদনা তার সঙ্গে হাঁটছে। সুকান্তবাবু, গতকালই অমিত শাহ আপনার সমর্থনে সভা করতে এসছেন এবং এই 7টা বিধানসভার মধ্যে যে বিধানসভায় বিজেপির সংগঠন সবচেয়ে দুর্বল মনে করা হয় সেই হরিরামপুরে তিনি সভা করেছেন, কিন্তু সেখানেও বিপুল ভিড়। তারপরে আজকে একেবারে নিজের ঘরের মাটি বালুরঘাটে এইরকম মিছিল নিয়ে হাঁটছেন, কেমন অনুভূতি হচ্ছে? আপনি লাইভে আছেন রিপাবলিক। দেখুন, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা গতকাল করেছি, আমরা তারপরে প্রধানমন্ত্রী সভার প্রস্তুতি নিচ্ছি। তো মানুষ গতকালের সভাতে যে পরিমাণ ভিড় জমিয়েছিল তাতে এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে এই লোকসভা আমরা বিপুল ভোটে জিততে চলেছি। কিন্তু মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটা বলেছেন, কিন্তু আমরা সবসময় মনে করি যে যেহেতু আমরা 365 দিন এইভাবে পার্টির কাজ করি, সংগঠনের কাজ করি এবং পরিশ্রম করি, এলাকার জন্য কাজ করি, উন্নয়নের জন্য কাজ করি, তো সেই জন্য পরিশ্রম হচ্ছে আমাদের শেষ কথা। পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, এই 3টে ছাড়া অন্য কোনো মন্ত্র নেই। যত পরিশ্রম করতে হয় তত পরিশ্রম করব। আপনারা দেখেনও আমাকে, আজ কলকাতা, কাল দিল্লি, পরশু জলপাইগুড়ি, প্রধানমন্ত্রীর সভা, দিনে রাতে এক এক জায়গায় এক এক জায়গায়। মাঝে মাঝে আমাকেও আমার এলাকার লোকেরা জিজ্ঞেস করে কবে এলি, কবে গেলি, কবে, এইরকম ব্যাপার। তো পরিশ্রমই একমাত্র মূল মন্ত্র এবং সেই মন্ত্র নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। কিন্তু একটা মজার ঘটনা শুনলাম, সেটা গতকাল আমরা তার সাক্ষীও ছিলাম। দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চপার বুনিয়াদপুরে, মানে যেখানে পাথরঘাটা যেখানে সভা হয়েছে, হরিরামপুর বিধানসভা এলাকা, সেখানে সভামঞ্চের পিছন দিকে হেলিপ্যাডটা হয়েছিল। সেই হেলিপ্যাড ঘিরে বিপুল লোকজন জমায়েত হয়েছিল এবং সেই হেলিপ্যাডে নামার পর ওই জমায়েতটা দেখে স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে কিছু একটা বলেছেন। এই কথাটা গতকাল থেকে যেহেতু বালুরঘাটে ঘুরছি, বিজেপি সূত্রেই জানতে পারছি, কি বলেছেন স্বরাষ্ট্র? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল হেলিপ্যাডে যে ভিড় হয়েছিল তা দেখে হাত নাড়াতে নাড়াতে আমাকে ডাকলেন, আমাকে ডেকে নিলেন। ডেকে নিয়ে উনি আমাকেও ওনার সাথে হাত নাড়াতে নাড়াতে বললেন যে সভা ক্যা করনা, আর সভা করার কি দরকার, এখানে যা লোক আছে এটাতে সভা সাকসেসফুল হয়ে গেছে, বালুরঘাট আমরা জিতছি। অর্থাৎ হেলিপ্যাডে যে পরিমাণ লোক অমিত শাহ দেখেছেন, সেটা দেখে উনি বলেছেন যে কি সভা আর করবো, এখানেই সভা শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন এই কথাটা শুনে, সন্তু তুমি দেখতে পাচ্ছ এই কথাটা শুনে বিজেপি কর্মী সমর্থকরাও কতটা উৎসাহিত, উত্তেজিত, এবং তাদের মধ্যে উৎসাহ এতটাই যে সঙ্গে সঙ্গে স্লোগান শুরু হয়ে গেল। কিন্তু আরও একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো সুকান্তবাবু, অমিত শাহ তো শুধুমাত্র পশ্চিমবঙ্গে সভা করছেন এমন নয়, গোটা দেশে ঘুরছেন। হেলিকপ্টার থেকেই ওপর থেকে দেখতে পাচ্ছেন যে কোথায় কত ভিড় আছে। একমাত্র প্রথম আপনার সবাই ভিড় দেখলেন এমন নয়, কিন্তু আপনার সভায় নেমে শুধু হেলিপ্যাড দেখে তিনি এইরকম একটা এক্সপ্রেশন দিলেন, তার মানে কিছু তো একটা ইঙ্গিত। দেখুন, ইম্পালস উনি বুঝতে পারেন, মানে যেহেতু এতদিন ধরে রাজনীতি করছেন এবং যেহেতু এত ভোট লড়িয়েছেন এবং ভোট লড়েছেন নিজে, আর কি ভোট লড়িয়েছেন হয়তো তার থেকেও বেশি হবে। উনি এমনি, ওনাকে ভারতের রাজনীতির এই মুহূর্তে চাণক্য বলে না, উনি একটা এলাকায় গিয়ে পালস বুঝতে পারেন। 2-3টে সভা করলে পরে উনি বুঝে যাবেন যে এই এলাকায় কী হতে চলেছে বা সেই রাজ্যে কী হতে চলেছে। এবং আমি যতবার ওনার সাথে এর আগে, আমরা 3টে রাজ্যের যে নির্বাচন হয়েছিল যাতে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করলো, তার আগে যতবার ওনার সাথে দেখা হয়েছে, আমি যতবার জিজ্ঞেস করেছি, উনি যা প্রেডিকশন করেছেন প্রত্যেকটা প্রেডিকশন মিলিয়ে দিয়েছেন যে এখানে এটা হবে, এখানে এটা হবে, এখানে এই ছিল, এখন আমরা বের করে নিয়ে এসেছি, আগে টাই ছিল, আমরা বের করে নিয়ে এসেছি, আমরা জিতবো। তো এই যে ওনার যে একটা আলাদা, মানে কী বলবো, আলাদা একটা ক্ষমতা, পালস বোঝা মানুষের, সেটা একমাত্র উনিই পারেন। এবং উনি যখন বলেন, এবং বুঝতেই পারছেন ওটা পশ্চিমবঙ্গে ওনার প্রথম সভা ছিল, তো এটা উনি বুঝতে পারছেন এবং উনি বুঝতে পেরেই এই কথা বলেছেন, জনগণের পালস। কিন্তু সবার শেষে আপনার সঙ্গে অনেকক্ষণ বৈঠক করলেন, এই যে পালস বোঝার কথাটা বলছেন, এই পালসটা বুঝে কোনো বার্তা কি দিয়ে গেলেন সবার শেষে আপনি, বা পালস বুঝে কিছু প্রেডিক্ট করেছেন? না, সবার শেষে উনি আলাদা করে কিছু বলেননি। উনি আমাদের রাজ্যের কিছু সমস্যা, যেহেতু রাজ্য সভাপতি আমি, সে রাজ্য সভাপতি হিসেবে সেই সমস্যাগুলো তুলে ধরেছিলাম। অনেক জায়গাতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না পুলিশ,
সেই বিষয়গুলো ওনার সামনেও আমরা তুলে ধরেছি। অনেক জায়গাতে, অনেক লোকসভাতেই এসপিরা দলদাসের মতো কাজ করছে, সব জায়গাতে নয় কিন্তু অনেক 10-12টা ডিস্ট্রিক্টে আমরা লোকসভাতে আমরা দেখতে পাচ্ছি করছে। তো সেই সমস্ত বিষয় ওনার সামনে তুলে ধরা হয়েছে। আমার শেষ প্রশ্ন, আপনি যেহেতু পালস বোঝার কথা বলছেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলেন যে, প্রায় সবাই বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিকের পালস খুব ভালো বুঝতে পারেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটি জনসমাগমে গিয়ে বলেছেন যে তিনি ঈদের কোনো অনুষ্ঠান মিস করেন না, সবসময় এই অনুষ্ঠানে তিনি অবশ্যই উপস্থিত থাকার চেষ্টা করেন। এটাও কি পালস বোঝার কোনো নমুনা? এটা তো যেহেতু মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে, মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকছে না, সেজন্য ছোট্ট করে একটু সুরসুরি দিয়ে দিলেন। আমরা তো জানি উনি ঈদের কোনো অনুষ্ঠান মিস করেন না, কিন্তু রাম মন্দিরের আমন্ত্রণ জানালে ওটা অবশ্যই মিস করেন। তো পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা তৃণমূল কংগ্রেস করে তাদেরকেও বলবো যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হন তাহলে আর রামের পুজো করে কী লাভ, ঈদই করুন আপনারা, অসুবিধা নেই। সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ লাইভ রিপাবলিক বাংলায়। এবং এই বাঙালিপুর এলাকা বালুরঘাটের একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা, সেখানে মিছিল নিয়ে আবার সুকান্ত মজুমদার এগিয়ে যাচ্ছেন পরবর্তী ডেস্টিনেশনের জন্য, পরবর্তী গন্তব্যের জন্য। দিনভর সকাল থেকে যে মিছিল, পদযাত্রা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা যা শুরু হয়েছে, সেই ছবি তারই একটা টুকরো এখানে আমরা তুলে ধরলাম। একদম ঈশান, সেই ছবি উঠে আসছে, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ঈশান। আপাতত তবে ধন্যবাদ। হাই ভোল্টেজ প্রচার থেকে দেওয়াল লেখা, দুয়ারে জনসংযোগ থেকে প্রচারে তারকারা, মিটিং, মিছিল, সমাবেশ, লড়াইটা আমাদের সকলের। প্রচারের ময়দানে গরমাগরম দর্শন, এমন এমপি রেখে লাভ, কোথাও খোলা চ্যালেঞ্জ, কোথাও জোর টক্কর। টার্গেট তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরাচারী সরকারকে আঘাত করা। ভোটের কথা আর কুকথার ভোট। কেমন বাউন্সার যাবে বুঝতে পারবে ব্যাটসম্যান। গুলি চালাবে, ফলটা আলাদা। 42 রানের প্রার্থীর 5টা হল। ময়দানে থাকছি আমরা। আমাদের সঙ্গে দেখুন 42-এর লড়াই। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সকাল সকাল তার প্রচার শুরু করেছে। ব্যান্ডেল স্টেশনের পাশেই যে বাজার, সেই বাজারে তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি বাজার করলেন এবং তার যে জনসংযোগ, সেই জনসংযোগে ব্যস্ত হুগলির যিনি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, দেখতেই পাচ্ছেন সেই ছবি। লকেট চট্টোপাধ্যায় কিন্তু তার যে কর্মী সমর্থকদের নিয়ে তাদের কিন্তু প্রচার সারাচ্ছেন। একটু কথা বলবো। দিদি, আজকে তো বাজার করলেন, কী কী নিলেন? টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আরও উচ্ছে নিয়েছি, অনেক কিছু নিয়েছি। আমি যাচ্ছি তো নিয়েছি, তো আরও কেনার ইচ্ছে ছিল কিন্তু সেটা করা হলো না। তিনি কিন্তু টিকিট কাটছেন, টিকিট কাউন্টারের পাশেই কিন্তু রয়েছেন এবং টিকিটের কাউন্টার যে রয়েছে সেখানে তিনি দাঁড়িয়ে টিকিট কাটছেন। তার যে গন্তব্যস্থল যেটা জানা যাচ্ছে, ব্যান্ডেল থেকে তিনি যাবেন ট্রেনে করে মানকুণ্ডু পর্যন্ত, তারপরে কিন্তু সেখানে জনসংযোগ করবে। দেখতে পাচ্ছেন সেই ছবি। অভিনেত্রীর লড়াই যত সময় যাচ্ছে, অভিনেত্রীর লড়াই যে রাজনৈতিক যে লড়াই, সেই লড়াই কিন্তু আরও জমজমাট হচ্ছে। হুগলি থেকে সুজিত গৌড়, রিপাবলিক বাংলা।